আজকের ভিডিওটা মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিছুদিন পরেই কিন্তু চলে আসছে। যা যা মোটামুটি ফেব্রুয়ারির 10 তারিখে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো এরকম একটা টাইমে এরকম একটা ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা যে সাবজেক্টটা রয়েছে, যেটা তোমাদের প্রথম ভাষা, এই বাংলা বিষয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে করে থাকো। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওর শুরুতে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব বা একটু ক্ষমা প্রার্থনা করে নেব। আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তোমরা অনেকেই ভিডিও প্রত্যাশায় থাকলেও আমি তোমাদের সেই এক্সপেক্টেড ওয়াইজ আমি কিন্তু ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু বিল্ডিং কনস্ট্রাকশনে ঘর চলছে। কোনো রকম আমরা অন্য একটা বাড়িতে জাস্ট শিফটিং হয়ে রয়েছি। ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছো যে এখানে একটু প্রবলেম রয়েছে। তো আমি মোটামুটি তোমাদের জন্য উপযুক্তভাবে ভিডিও করার চেষ্টা করছি। তো বেশ কিছু সমস্যার হয়তো সম্মুখীন হতে পারে বা ভিডিওর কোয়ালিটিটা ততটা ভালো নাও হতে পারে, তার জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি চেষ্টা করব যে যতদিন পরীক্ষা রয়েছে, পরীক্ষা যতদিন না হয় ততদিন কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিয়ে, তোমাদের প্রয়োজন মাফিক ভিডিও দিয়ে আমি তোমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব বা তোমাদের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করব। তো তোমরা কি করবে, তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন রয়েছে বা যে সমস্যা তোমরা সম্মুখীন হচ্ছ সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। আমি তার যথাযথ উত্তর দিয়ে নতুন নতুন ভিডিওতে তার উত্তর আমি দিয়ে তোমাদেরকে তোমাদের যে সমস্যা সেটার নিবারণ করার চেষ্টা করব। যাই হোক, তো আমরা যেটা প্রসঙ্গে মূল যে বিষয় তাতে ফিরে আসি, যে মাধ্যমিক পরীক্ষায় বাংলাতে কি 100-100 অর্থাৎ ফুল মার্কস পাওয়া সম্ভব? দেখো, উত্তরটা হচ্ছে সহজ না হলেও, একেবারেই ব্যাপারটা সহজ না হলেও অসম্ভব নয়। আমরা বেশ কিছু যদি পন্থা যদি মেনটেন করে চলি, বাংলা পরীক্ষাতেও কিন্তু 100-100 পাওয়া যায়। এগুলো আমাদেরকে, আর সবথেকে বড় ব্যাপার, মনে বিশ্বাস রাখতে হবে যে আগেকার দিনের কথা বাদ দাও, বর্তমান সময়ে কিন্তু শিক্ষকরা, সে বোর্ডের শিক্ষক হন বা স্কুলের শিক্ষক হন, তারা সবসময় ফুল মার্কস দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকেন। কিন্তু তুমি নিজের কাছে প্রশ্ন করো তো বন্ধুরা, তুমি যদি নিজে কারোর কোনো উত্তর, তোমার ছোট ক্লাসে কোনো উত্তর দেখছো যেখানে একটা বাক্য বানাতে দেওয়া রয়েছে, তো সেখানে 10টা ওয়ার্ড বা 10টা শব্দ, তার মধ্যে তোমার 5টাই ভুল, তাহলে তুমি সেখানে তাকে কত নাম্বার দিতে পারবে? নিশ্চয়ই তোমার মানে তুমি দিতে চাইলেও সে কিন্তু উত্তর পাওয়ার উপযুক্ত নয়। ঠিক সেরকমই আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা 100 নাম্বার থেকে অনেক কদম পিছিয়ে থাকি। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, ভিডিওর শুরুতে বলে দিই, যে কোনো সাবজেক্টেই, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হাতের লেখা, পরিষ্কার হাতের লেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, এখন তুমি পরিষ্কার হাতের লেখা বলতে সেই মুক্ত ঝরানো হাতের লেখা নয়। পরিষ্কার হাতের লেখা বলতে সেটা যেন পড়ার উপযুক্ত হয়ে ওঠে। কেমন? সেটা যেন জড়িয়ে পেঁচিয়ে না লেখা হয়। অনেক সময় দেখা যায় অনেকের হাতের লেখা সুন্দর, কিন্তু জড়িয়ে লেখার কারণে বেশ কিছু, যেমন খটা না বোঝা গিয়ে ঘর মতো লাগে। তো এই সমস্ত ব্যাপার যে যতটা ক্লারিফাই ভাবে লিখতে পারবে, তার কিন্তু নাম্বার, মার্কস ক্যারি করার প্রবণতা বেশি থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে, বাংলা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এখানে ভাষার ক্ষেত্রে পরিষ্কার পরিসীমিত হাতের লেখা, বিজ্ঞান বিষয়ক যে ব্যাপারগুলো রয়েছে আর কি, বিজ্ঞান এর উপর ভিত্তি করে যে বিষয়গুলো, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এখানে হাতের লেখা ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও বাংলা, ইংরেজি এইগুলোর ক্ষেত্রে কিন্তু হাতের লেখা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই পারে। যদি এগুলো শিক্ষক থেকে শিক্ষক নির্ভরশীল, মানে তাদের যদি মনে হয় যে এই হাতের লেখা, মানে হাতের লেখা একটু বোঝার অসুবিধে হলেও তাদের যদি মানসিকতা ভালো থাকে, তারা কিন্তু তাতে 5-এ 5 বা 3-এ 3 বা 1-এ 1 সেগুলো কিন্তু তারা দিয়ে দেন আর কি। সুতরাং এই হাতের লেখার ব্যাপারটা কিন্তু আমাদের বেশি করে মনে রাখতে হবে। দ্বিতীয় কথা, আমি একটু প্রথমেই বলে দিতে চাই যে দাগ নাম্বারের ক্ষেত্রে অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে। সেটা কীরকম? দেখো, ধরো 3 দাগ, 3 দাগে ছোট প্রশ্ন থাকে, 3 নাম্বারের প্রশ্ন। তো ব্যাপারটা এরকম থাকে যে 3.1 লেখা থাকে, মানে প্রথমে 3 দাগ, তোমার 3 দাগে লেখা থাকে যে কোনো মানে দুটি বিভাগ থেকে। আমি একটু তোমাদের পড়ে শোনাই ব্যাপারটা।
তোমার 3 দাগে যে প্রশ্নটাকে প্রথমে 3 দাগে যে ইনস্ট্রাকশনটা থাকে বাংলায় প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও, এটা কিন্তু 3 দাগের ইনস্ট্রাকশন। তারপরে 3.1 দাগে 3.1 এক দাগে কি ইনস্ট্রাকশন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবং এখানে কিন্তু আমাদের গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তর আমাদের লিখতে হয়। তো তোমরা এবার তার যে এই যে 3.1 দাগ এরও কিন্তু আবার সাব পয়েন্ট রয়েছে 3.1 মানে 3.1-এর মধ্যেও আবার কিন্তু ভাগ রয়েছে। তো তোমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে কি করো, সরাসরি 3.1.1 দাগ লেখো। এটা কিন্তু উচিত না, এটা কিন্তু একেবারে অনুচিত। তোমাকে অবশ্যই লিখতে হবে, তোমাকে 3 দাগ লিখতে হবে, তারপরে 3.1 লিখতে হবে, তারপরে তুমি 3.1-এর কোনটা লিখছো সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, প্রথম কথা। আর একটা ব্যাপার, আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হই যখন খাতা দেখার সময় আসে আর কি, আমার ছাত্রছাত্রী যখন আমি খাতা দেখি আর কি। বন্ধুরা, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, একমাত্র ইংরেজি বাদ দিয়ে যে কোনো বিষয়ের ক্ষেত্রে তুমি যদি যেমনভাবে প্রশ্ন দেওয়া রয়েছে, মানে 1 দাগ, তারপরে 2 দাগ, তারপরে 3 দাগ, তারপর 4 দাগ, 5 দাগ, 6 দাগ, এইভাবে এই যে প্রত্যেকটা দাগ নাম্বার যেভাবে পরপর থাকে, তুমি যদি উত্তর পরপর লেখো, স্যারেদের না আলাদা একটা ইমপ্রেশন তৈরি হয়। দেখো, আমরা কখনো উত্তর দেখার সময় এটা চাইবো না যে প্রথমেই 10 দাগ, তারপরে আবার 1 দাগ, তারপরে আবার 5 দাগ, তারপরে 7 দাগ, এইভাবে কিন্তু একটা আলাদা অস্বস্তির একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কিন্তু অবশ্যই উচিত যে প্রশ্নগুলো ঠিক যেভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ থাকবে, তোমাদেরকেও ঠিক সেভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজই উত্তর লেখা উচিত। তাতে কিন্তু নাম্বারটা বেশি ক্যারি করে, বা পরীক্ষকের একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে তোমার প্রতি। বা আর একটা জিনিস আমি বলতে পারি যে তিনি অনেকটাই আশ্বস্ত হবেন যে এই ছাত্র বা ছাত্রী সে প্রত্যেকটা উত্তরের ব্যাপারেই কিন্তু কনফিডেন্ট, সেই জন্যই সে পরপর উত্তর লিখতে এসেছে। তুমি যখনই প্রথমেই একটা প্রবন্ধ লিখছো, প্রথমে একটা 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখছো, দেখো কিছু তো সামথিং ইজ নট রাইট, মানে কিছু তো একটা ঠিক নেই, তখন কিন্তু তার মনের মধ্যে খটকা লাগবে। এবং আমাদের কিন্তু এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের এটা মেনটেন করা উচিত, এতে কিন্তু পরীক্ষক অনেকটা খুশি হন। তারপরে আর একটা ভুল ছাত্রছাত্রীরা করে থাকে, সেটা হচ্ছে ধরো 1 দাগ, আমরা জানি যে বাংলা পরীক্ষায় 1 দাগে অনেকগুলো MCQ থাকে। তো প্রথম কথা, তুমি দেখো MCQর ক্ষেত্রে কিন্তু আমাদের মানে স্কিপ করার কোনো জায়গা নেই, কারণ MCQতে আমাকে সবগুলো লিখতে হচ্ছে। আমাকে 17টা MCQর প্রশ্ন দেওয়া রয়েছে, আমাকে তো 17টা প্রশ্ন উত্তরই লিখতে হবে। তাহলে আমি কেন সেটাকে এলোমেলো করে লিখবো যে 1.1 প্রথমে, তারপরে 1.10, তারপরে 1.3, এই ধরনের উত্তর লেখার স্টাইলগুলো পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু ভালো নাম্বার পাওয়া থেকে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে। তারপরে অনেক সময় এরকম দেখা যায় যে 1 দাগের আন্ডারে MCQগুলো রয়েছে, 1 দাগের প্রথমে 1 দাগ দিয়ে সে 1.5 পর্যন্ত লিখছে, তারপরে আবার খাতার একদম শেষ পৃষ্ঠায় 1.6 থেকে 1.10 পর্যন্ত লিখছে, তারপরে খাতার মাঝখানে আবার 1.11 থেকে 1.17 পর্যন্ত লিখছে। তো এই সমস্ত উত্তর লেখার স্টাইল, এই ধরনের পন্থা, এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, এতে কিন্তু নাম্বার অনেক কদম পিছিয়ে যাওয়ার প্রবণতা একটা থেকে যায়। তো এরপরে আমি মেনলি যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা চলে আসব যেগুলো MCQ প্রশ্ন উত্তর রয়েছে, MCQ প্রশ্ন উত্তরগুলো লেখা নিয়েও অনেকের মধ্যে অনেক সমস্যা থাকে। আচ্ছা, আমি একটু আগে বললাম যে ইংরেজির ক্ষেত্রে আলাদা, মানে এই যে যখন বলছিলাম যে উত্তরগুলো লেখার ব্যাপার যে পরপর ইংরেজির ক্ষেত্রে আলাদা। ইংরেজির ক্ষেত্রে আলাদা আমি কেন বলছিলাম, দেখো ইংরেজির ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখি, যে ইংরেজির জন্য কিন্তু আমাকে যে দাগে যে উত্তরটা লিখতে হবে তার জন্য কিন্তু আলাদা জায়গা আমার করেই দেওয়া থাকে। তো আমরা কি করি যে সেই জায়গাতেই কিন্তু আমার সেই উত্তরটা লিখতে হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের কি হয় যে সাপোজ আমি একটা প্রশ্ন উত্তর লিখছি, আমার যেটুকু জায়গা দেওয়া রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেকটাই জায়গা দেওয়া থাকে। মানে আমরা যদি ছোট করে একটু হাতের লেখাটা সুন্দর করে লিখি, ওইটুকু জায়গার মধ্যে কিন্তু ধরে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় ট্রু ফলসের ওখানে জায়গা কম দেওয়া থাকে, যার জন্য আমাদের ওইটুকু জায়গার মধ্যে ধরে না উত্তর, তখন কিন্তু আমরা লুজশিটের শরণাপন্ন হই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমার জায়গা দেওয়াই রয়েছে, আমার কিন্তু ওখানে লিখতেই হবে। ঠিক সেরকমই মানে ইংরেজির ব্যাপারটা বাদ, ইংরেজিতে তোমাকে লিখতেই হচ্ছে। অন্য বিষয়গুলি কি হয়, আমরা বড় প্রশ্ন আগে ছোট প্রশ্ন পরে এগুলো করতে পারি,
কিন্তু আমার কাছে কথা তোমরা কিন্তু সেগুলো করবে না। নেক্সট আমি যেটা বলছিলাম যে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের প্রথমে বাংলা পরীক্ষা নিয়ে আলোচনা করছি, বাংলা প্রশ্ন নিয়ে। তো প্রথমে আমাদের এমসিকিউ যেটা এক দাগে থাকে আর কি, এখানে আমাদের ইনস্ট্রাকশন থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি নির্বাচন করো। অনেক শিক্ষক তারা বলেন যে এখানে শুধুমাত্র উত্তরটা লিখলে, অর্থাৎ মানে এরকমভাবেও লেখা যায় যে 1-এর 1.1 দিয়ে, ধরো আমি 2024 সালে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আর কি। তো এই যে 1.3 মানে 1-এর 1.3 পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তো আমরা জানি সবাই গুজরাটি ভাষার লেখক ছিলেন। তো এখানে কিন্তু গদাগ উত্তর। তাহলে আমরা অনেক সময় এরকম করে লিখলেও কোনো শিক্ষক তারা এটা অ্যাকসেপ্ট করেন যে প্রথমে আমি 1 দাগ লিখলাম, তারপরে 1.1 দিয়ে একটা হাইফেন দিয়ে যেটা তোমার উত্তর সেটা তুমি লিখছো। তবে যে অপশানটা তুমি চুজ করছো, তোমার যে উত্তর যে অপশানে রয়েছে তার দাগ নাম্বারটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। যদি আমি এখানে 1.3 দাগ নিয়ে বলি, তুমি লিখছো 1.1 লিখলে 1.3 দাগে তোমার কীভাবে লিখতে হবে? এখানে প্রশ্ন রয়েছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন। তাহলে তোমার কিন্তু উত্তরটা এইভাবে লিখতে হবে, পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক ছিলেন বলে হাইফেন অপশান গ গুজরাটি। তো এরকম পুরোপুরি লিখলে তো বেটার হয়। আর যদি তুমি না লিখতে পারো তাহলে তোমার লিখতে হবে 1.3, এটা মার্জিনের বাইরে 1.3, মার্জিনের ভিতরে গ দাগ গুজরাটি, এরকমভাবে কিন্তু তোমাকে লিখতে হবে এরকম। তবে আমি আমার স্টুডেন্টদের বলি যে এইটুকু লিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে প্রশ্নের থেকে অংশটা নিয়ে তারপরে তুমি তোমার উত্তরটা চুজ করছো, তোমাকে তো 4টে অপশান লিখতে হচ্ছে না, তোমাকে শুধুমাত্র ওইটুকুই লিখতে হবে। নাম্বার 1 মানে তুমি সময় হিসেবে বরাদ্দ তোমার 2 মিনিট। তো ওইটা যদি তুমি পুরোটাও লেখো, কখনোই তোমার 2 মিনিট লাগার কথা না। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তরটা তুমি যদি জেনে থাকো তাহলে তোমার উত্তরটা কিন্তু কয়েকটা সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তোমার যে উত্তরটা না জানো সেটা তোমার তখন মানে 10 মিনিটও লাগতে পারে। সুতরাং যদি তোমার জানা থাকে তুমি অবশ্যই পূর্ণ বাক্যে ওইগুলো লিখে রাখবে। হ্যাঁ, আর একটা ব্যাপার অনেকেই এটা করে থাকে যে মানে আগে উত্তরটা লিখে রাখে। মানে সাপোজ 1.1 দাগে এখানে প্রশ্ন রয়েছে নকল পুলিশে যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন। তো অনেকে প্রথমে কি করে, যেহেতু আমার প্রত্যেকটা উত্তর লিখতেই হবে, তাই আমার তারা কি করে, নকল পুলিশে যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে যত টাকা ঘুষ নিয়েছিলেন তা হলো মানে এখানে হাইফেন দিয়ে পরের দাগ লেখে। মানে 1.2 লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, তো এখানে লিখতে হবে কি বক্তা হলেন বা বক্তা হলো বলে হাইফেন দিয়ে রেখে দিল। তারপরে 1.3 পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক ছিলেন তা হলো, হাইফেন দিয়ে রেখে দিল। তারপরে 1.4 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, তো কী হবে, ছড়ানো রয়েছে বলে হাইফেন দিয়ে তুমি রেখে দিলে। তো এরকম জায়গা কিন্তু রেখে দেয়। এরপরে যখন তাদের উত্তর লেখার সময় হয় তারা কিন্তু জাস্ট পরপর তখন উত্তরগুলো অপশানগুলো সহও মানে ওই দাগ নম্বর সহ অপশানগুলো ওখানে কিন্তু বসিয়ে দেয়। এটা অনেকেই করে, কেন? কারণ আমাকে প্রত্যেকটা উত্তর তো লিখতেই হবে, এখানে কোনো অপশান নেই। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। নেক্সট এসএকিউ এর ক্ষেত্রে আমাদের এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকে 2 দাগে, যেটা থাকে যে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু শব্দের লিমিটটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। মনে রাখতে হবে তুমি একটা বড় প্রশ্ন লেখার যদি তোমার ক্ষমতা থেকে থাকে ভিতরে, তোমাকে ছোট প্রশ্নও সংক্ষিপ্তভাবে অল্প কথার মধ্যে গুছিয়ে লেখার ক্ষমতাও কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। না হলে তোমার ভালো স্টুডেন্ট হিসেবে পরিচয় কি করে হতে পারে? তুমি একই প্রশ্ন বড় হিসেবেও লেখার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে, ছোট হিসেবে লেখার ক্ষমতাও তোমাকে তৈরি করতে হবে, তাহলেই তো সেটা প্রকৃত ট্যালেন্ট। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এখানে পরিষ্কার করে লেখা থাকে যে 20টি শব্দের মধ্যে কিন্তু আমাদেরকে লিখতে হবে এই সেকশানে, এই 2 দাগে আর কি। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবার অনেকে এই যে 1 নম্বরের প্রশ্ন অ্যাকচুয়ালি এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, তো এখানে কবির নাম কবিতার নাম এইগুলো লেখে। দেখো এইটা কিন্তু লিখলে কোন জায়গায় লিখতে হবে, কোন জায়গায় লিখতে হবে না বা লেখা উচিত নয় সেটা আমি বলে দিই। দেখো সাপোজ আমাকে প্রশ্ন করা হলো যে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। তো তুমি কিন্তু সরাসরি লিখে দেবে যে প্রথমে আগে উত্তরটা লিখলে, তারপর লিখলে যে এই কথার পরিপ্রেক্ষিতে এর উক্তি আর কি। এখানে কোনো রকম উৎস উল্লেখ করার প্রয়োজন নেই, যেহেতু এখানে 20টি শব্দ বলেছে, তুমি কিন্তু একটু গুছিয়ে লিখলেই মোটামুটি 20টি শব্দ হয়ে যায়। হ্যাঁ, তুমি কোথায় উৎস উল্লেখ করতে পারো, যখন দেখছো তোমার যে উত্তরটা হচ্ছে সেটা সংক্ষিপ্ত,
মানে ধরো এরকম প্রশ্ন করা হলো যে অদল বদল গল্পে অদল আসলে কার নাম? তো আমরা জানি এটা অমৃতের নাম। দেখো এখানে কিন্তু তুমি যদি লেখো যে অদল আসলে ঈশাবের নাম, এখানে কিন্তু মাত্র 4টে শব্দ হচ্ছে। এইখানে কিন্তু তোমরা উল্লেখ করতে পারো যে পান্নালাল প্যাটেল, গুজরাটি ভাষার লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে শেষে আমরা দেখতে পাই যে গ্রাম প্রধান অমৃতের নাম অদল রাখেন। তো এইভাবে কিন্তু এটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় তোমার উৎস তুমি উল্লেখ করতে পারবে বা জায়গা রয়েছে উৎস উল্লেখ করা, যেখানে ওয়ার্ড কুলাচ্ছে না বা 20টা হচ্ছে না, সেখানে কিন্তু তুমি এইটা করতে পারো। এই 20টা ওয়ার্ড মেনটেন করার জন্য তুমি উৎস এগুলো উল্লেখ করতে পারো। কিন্তু যখন তুমি দেখছো যে তোমার উত্তরে হচ্ছে না, হয়ে যাচ্ছে 20টা ওয়ার্ড, তখন এই এক্সট্রা এই ইনফরমেশানগুলো দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর কি। নেক্সট আমরা যেটা বলবো, দেখো মোটামুটি তাহলে এসে কিউ কিন্তু এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবং অনেকের মধ্যে আসলে বন্ধুরা এই সুযোগ একটু বলে দিই, অনেকের মধ্যে প্রশ্ন লেখার প্রবণতা থাকে। মানে এখানে যেরকম প্রশ্ন দেওয়া রয়েছে, তারা পরীক্ষার উত্তরের খাতাতেও এরকম আগে প্রশ্ন লিখে নেয়, দিয়ে তারপরে কিন্তু উত্তর লিখে। দেখো ওটা কিন্তু তোমার আনসার শিট, ওটা উত্তর লেখার পত্র, ওখানে তোমার প্রশ্ন লেখার কোনো জায়গা নেই। তাই তোমরা বৃথা প্রশ্ন লিখে পরীক্ষকদের বিভ্রান্ত করার মানে প্রয়াস না করাই ভালো। তো এখানে মোটামুটি আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে তোমার একটা ব্যাপার একটু খেয়াল করতে হবে যে দেখো 2.1 দাগ যেটা এসএকিউর সেকশন, তো 2.1.1 থেকে 2.1.5 এই যে 5টা প্রশ্ন থাকে, এটা আসলে তোমাদের যে মাধ্যমিক সিলেবাস, এখানে কিন্তু 5টা গল্প আছে টোটাল। তুমি মোট হিসেব করে দেখবে তোমাদের মোট 5টা গল্প আছে। তো এই 5টা গল্প থেকে 5টা মানে প্রত্যেকটা গল্প থেকেই কিন্তু একটা করে প্রশ্ন এখানে থাকে। কখনো এরকম হয় না যে একই, মানে ধরো বহুরূপী গল্প, এখান থেকেই 2টো প্রশ্ন, এটা কখনো হয় না। প্রত্যেকটা গল্প থেকে একটা করে প্রশ্ন থাকে। তো সেটা কিন্তু আমাদের করতে হয়। এবার আমাদের কবিতার ক্ষেত্রে দেখা যায় যে কবিতা সম্ভবত আমাদের 7টা বোধ হয়, আমার এখনো মনে পড়ছে না ক্লিয়ারলি, তো যতটুকু মনে হয় 7টা মতো কবিতা তোমাদের থাকে। তো সেই জন্যে এখানে প্রশ্ন তো দেওয়া হয় 5টা থেকে একটা লিখতে হয়, মানে যেটা 2.2 দাগ আর কি। 5টা থেকে আমাদের 4টে লিখতে হয়, দুঃখিত 4টে লিখতে হয়। তো এখানে কিন্তু আমরা তার মানে ধরতেই পারি যে কোনো দুটো কবিতা থেকে কিন্তু প্রশ্ন, ছোট প্রশ্ন আসে না, মানে প্রত্যেকবারই আর কি। মানে 7টার মধ্যে যে কোনো 5টা কবিতা থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়। তো এই ব্যাপারটা কিন্তু এগুলো অনেকেই জানে না, সেই জন্য কিন্তু আমি এগুলো জানিয়ে দিচ্ছি আর কি, যে তোমার এই ব্যাপার গল্পগুলো, সেই জন্য কিন্তু আমাদের ভালো করে পড়া উচিত। আর এরপরে আমাদের 2.3 দাগ থাকে প্রবন্ধ থেকে কিন্তু 2টো আমরা জানি প্রবন্ধ থাকে। তো 2টো থেকেই কিন্তু দুটো করে প্রশ্ন আসে 1 নম্বরের। মানে হারিয়ে যাওয়া কালি কলম থেকেও এই যে 2.3 দাগ, এখানে হারিয়ে যাওয়া কালি কলম থেকেও 2টো প্রশ্ন থাকবে শর্ট এসএকিউ। আবার বাংলা ভাষায় বিজ্ঞান থেকেও কিন্তু 2টো প্রশ্ন থাকবে শর্ট এসএকিউ। আর আমাদের লিখতে হয় 3টে। দেখো এইখানে একটু বলে দিই, অনেক ছাত্রছাত্রী বাংলা ভাষায় বিজ্ঞানটা তাদের কাছে একটু কঠিন মনে হয়, সেই জন্য বাংলা ভাষায় বিজ্ঞান তারা পড়েই না পড়ে শুধু হারিয়ে যাওয়া কালি কলম পড়ে। দেখো এই ক্ষেত্রে আমরা জানবো, আমরা একটু পরে দেখতে পাবো যে বড় প্রশ্ন, প্রবন্ধ থেকে বড় প্রশ্ন 2টো আসে, আমাদের লিখতে হয় একটা। সেখানে তো তুমি যে কোনো একটা পড়লে এবং যদি তার থেকে চলে আসে তাহলে তুমি যাও বেঁচে গেলে আর কি, তোমার কোনো সমস্যা থাকলো না। কিন্তু যদি দেখা যায় যে এই যে এসএকিউ এর ক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে 2টো প্রবন্ধই পড়তে হচ্ছে, না হলে তুমি যদি শুধু হারিয়ে যাওয়া কালি কলম পড়ো, তাহলে কিন্তু তুমি মাত্র 2টো প্রশ্ন তুমি কমন পাচ্ছ। আর একটা, অর্থাৎ আমাদের লিখতে তো হচ্ছে 3টে, তার মানে একটা কমপক্ষে একটা এসএকিউ এর জন্য তোমাকে কিন্তু পুরো প্রবন্ধটা পড়তে হচ্ছে। এই ব্যাপারগুলো অনেকেই খেয়াল করে না, তো তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলে দিচ্ছি। এরপরে দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ। দেখো বন্ধুরা ব্যাকরণটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 দাগে মোট 19টা প্রশ্ন, 19টা এসএকিউ প্রশ্ন, তার মধ্যে ব্যাকরণ থেকেই কিন্তু 8খানা প্রশ্ন। মানে ব্যাকরণ জায়গাটা শুধুমাত্র এটা না বন্ধুরা, তোমরা যদি এমসিকিউগুলো খেয়াল করো, ওখানেও কিন্তু বেশ অনেকটাই অংশ ব্যাকরণ থেকে। দেখো এই জন্য অনেকে মনে করে যে ব্যাকরণ কঠিন লাগে, ব্যাকরণ তারা কম পড়ে ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু কখনো সম্ভব হয় না, কারণ ব্যাকরণ থেকেও প্রচুর নাম্বার থাকে। সেই জন্য তোমাকে ব্যাকরণও কিন্তু গুরুত্ব দিয়ে পড়া উচিত যদি ভালো রেজাল্ট করতে হয়। নেক্সট আমরা চলে আসবো 3 দাগে, যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে তোমাকে উত্তর লিখতে হবে। তো দেখো এই যে এখানে প্রথমে 3.1 দাগ, প্রথমে 3.1 দাগে এখানে গল্প থেকে 2টো প্রশ্ন থাকে, লিখতে হয় তোমাকে একটা।
3 নম্বরের প্রশ্ন। এবং 3.2 দাগে এখানেও কিন্তু তোমাকে একটা প্রশ্ন লিখতে হয়। 3.2 দাগের আন্ডারে যে কটা থাকে তার মধ্যে থেকে দুটো কবিতা থেকে, এখানে কবিতা থেকে প্রশ্ন থাকে দুটো থাকে, তোমাকে লিখতে হয় একটা। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে একটু খেয়ালে স্মরণে রাখতে হবে যে 3 নম্বরের প্রশ্ন মাত্র এই জায়গাটা। তোমাদের ক্লাস 9-এ কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার ছিল। ক্লাস 9-এর সিলেবাসটা একটু ভিন্ন ছিল। ক্লাস 9-এর সিলেবাসে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে শেষ পরীক্ষা, সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপার থেকে 3 নম্বরের প্রশ্ন ছিল। তোমার গল্প থেকে ছিল, কবিতা থেকে ছিল, প্রবন্ধ থেকেও 3 নম্বরের ছিল, তারপর প্রফেসর শঙ্কু থেকেও 3 নম্বরের ছিল। সব জায়গা থেকেই কিন্তু 3 নম্বরের প্রশ্ন ছিল। কিন্তু এই ক্লাস 10 মাধ্যমিক এখানে কিন্তু মাত্র দুটো 3 নম্বরের প্রশ্ন থাকে। একটা গল্প থেকে লিখতে হয়, দেওয়া থাকে দুটো, আর একটা কবিতা থেকে লিখতে হয়, দেওয়া থাকে দুটো। এই হচ্ছে কিন্তু 3 নম্বরের প্রশ্ন। নেক্সট সবে কিন্তু 4 নম্বরের ব্যাপার। দেখো বন্ধুরা, 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে মানে কোথা থেকে নেওয়া, অর্থাৎ উৎসকে উল্লেখ করা উচিত। দেখো বন্ধুরা, আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে অবশ্যই 1 নম্বরে বেশি যে প্রশ্নগুলো তাতে অবশ্যই তোমার উৎস উল্লেখ করা উচিত। হ্যাঁ, মনে রাখতে হবে যদি তোমার মনে না পড়ে সেখানে কিন্তু তুমি পাণ্ডিত্য ফলানোর জন্য ভুলভাল ইনফরমেশন দিয়ে থাকলে তখন মার্কস বাড়ার পরিবর্তে কিন্তু ডিডাক্ট হয়ে যাওয়ার পরিমাণ বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে। তাই যদি তোমার মনে থাকে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে অনেকের প্রবণতা থেকে যে কাব্যগ্রন্থ উল্লেখ করার যে রীতি আর কি, তো এগুলো যদি তুমি শিওর হয়ে যাও, তুমি নিশ্চিত থাকো, তাহলেই কিন্তু এগুলো লিখবে। যদি না থাকো তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু নাম্বার বাড়ার পরিবর্তে নাম্বার তখন কমার দিকে চলে যাবে। সুতরাং 3 দাগের প্রশ্নে যদি উৎস মনে থাকে ভালো, অবশ্যই লিখবে। যদি না মনে থাকে তাহলে লেখার প্রয়োজন অতটাও নেই। নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু বড় মানে গল্প থেকে বড় প্রশ্ন দেওয়া থাকে 4 দাগে। তো 4 দাগে আমরা এখানে দুটো বড় প্রশ্ন দেওয়া থাকে গল্প থেকে, এবং তোমাদের লিখতে হবে একটা বড় প্রশ্নের ক্ষেত্রে। এই 4 দাগের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোটেশন ব্যবহার করা উচিত। বড় প্রশ্ন সে গল্পের হোক, গল্পের তো বটে, কবিতার অবশ্যই কোটেশন ব্যবহার করা উচিত। কবিতার মধ্যে কিন্তু কোটেশন ব্যবহার করা বাধ্যতামূলক একরকম বলা যায় বড় প্রশ্নের ক্ষেত্রে। কোটেশন ব্যবহার করার বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিক রয়েছে কোনগুলো? দেখো, কোটেশন ব্যবহার করা মানেই তার প্রতি কিন্তু পরীক্ষকের একটা ইমপ্রেশন অটোমেটিক্যালি সবার থেকে আলাদা হয়ে যায়, যে টেক্সট বই পাঠ্যপুস্তক কিন্তু খুঁটিয়ে পড়েছে, তার ফলেই সে সঠিক কোটেশন লিখতে পেরেছে। বা কোথায় কোটেশন ব্যবহার করার রীতি বা নীতি, এটা নিয়ে তোমরা যদি কমেন্ট করে থাকলে আমি আর একটা ভিডিও করে দেবো যে কোটেশনটা ঠিক কীভাবে ব্যবহার করতে হয়। তবে এই ক্ষেত্রে আমি একটু বলে দিই যে যেখানে প্রাসঙ্গিক তোমাকে কিন্তু কোটেশন ব্যবহার করতে হবে। তুমি অপ্রাসঙ্গিক, তুমি লাইন লিখছো কোটেশন তুমি আর একটা অন্য ধরনের কোটেশন তুমি ব্যবহার করছো, যে লাইনের ওখানে কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু একটা নাম্বার তখন কমে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোটেশনের অর্থ কিন্তু তুমি স্যারকে বা পরীক্ষককে এটা জানাচ্ছ যে টেক্সট তোমার জল, তুমি সেই প্রমাণ দেখানোর জন্যই তুমি সেখান থেকে টেক্সটের থেকে লাইন তুলে তুমি দেখাচ্ছ তাকে। সেই জন্য তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে দাঁড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ যাই থাকুক না কেন তোমাকে কিন্তু সেগুলো মেনটেন করতে হবে। কোনো রকম একেবারে টেক্সটে ঠিক যেভাবে লাইনটা রয়েছে, যেখানে কমা, যেখানে সেমিকোলন, তোমার প্রত্যেকটা মেনটেন করতে হবে। ব্যবহার না করলে কিন্তু তখন নাম্বার, কোটেশন ব্যবহার করলে যতটা বাড়ে, ভুল করলে নাম্বার কিন্তু ততটা আস্তে আস্তে কমে যাবে। কারণ তুমি ভুলভাল কোটেশন লেখা মানেই তুমি ভুল প্রমাণ দেওয়ার চেষ্টা করছো, সেই জন্য কিন্তু নাম্বার তখন কমে যেতে পারে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। এবং তোমাকে যদি অন্য কোনো গল্প বা কবিতা বা ইংরেজি কোটেশন ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে উৎস উল্লেখ করে দিতে হবে যে আমি এটা এখান থেকে নিয়েছি, এটা একটা প্রমাণ যে টেক্সট বই ছাড়াও আমি এখান থেকে এটা পেয়েছি। তো এটা কিন্তু একটা ব্যাপার, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। তবে বন্ধুরা মনে রাখতে হবে যে একটা 5 নম্বরের প্রশ্ন 150টা ওয়ার্ডে লিখতে হয়, সেখানে তুমি 140টা বা 160টা এরকম, মানে সবসময় 150টা সম্ভব হয় না, 130টা 160 ঠিক আছে, কিন্তু তুমি 150-এর জায়গায় তুমি 200টা শব্দে লিখছো, এগুলো কিন্তু তখন ডিসক্রেডিট হিসেবে গণ্য হবে এবং তোমার নাম্বার কিন্তু কমিয়ে দেওয়া হবে।
অনেকের মধ্যে এরকম একটা মানসিকতা থাকে যে আমি তো পরীক্ষা আমি সময়ের মধ্যে শেষ করে ফেলছি, তাহলে আমার কেন নাম্বার কম হবে? বন্ধুরা, অবশ্যই নাম্বার কম হবে, কারণ একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে লেখার ক্ষমতাও তো প্রয়োজন। এই যে তোমরা দেখবে যখন বক্তৃতা দিতে যাওয়া হয় আর কি, যুক্তিতক্ক বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা টিভিতে দেখে থাকি, তো ওখানে দেখা যায় যে সময় বেঁধে দেওয়া হয় যে তুমি এই সময়ের মধ্যে তোমার কিন্তু যা বলার তোমার শেষ করতে হবে। ঠিক সেরকমই তোমার ওয়ার্ড লিমিট অবশ্যই ধরে দেওয়া হবে, তার মধ্যেই তোমার থাকতে হবে। তুমি 19-20 হতে পারে, সবসময় 150টা লেখা সম্ভব হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কিন্তু তুমি 150-এর জায়গায় 200-250 এরকম কিন্তু লিখতে পারো না। বা তুমি একেবারে টু দ্য পয়েন্ট লিখতে গিয়ে তোমার 150-এর জায়গায় 90টা ওয়ার্ড হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু গ্রাহ্য হবে না, এখানে তোমার নাম্বার কিন্তু কমে যাবে। এবং বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে বন্ধুরা অনেকের একটা প্রবণতা থাকে যে ধরো আমাকে যেটা প্রশ্ন, ধরো জ্ঞানচক্ষু গল্পে মানে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল বা উন্মোচিত হয়েছিল, একেবারে তুমি সেই গোড়ার থেকে লিখছো যে প্রথমে কিসের ছুটে ছিল, মেসোমশাই কী করতে এসেছিলেন, মেসোমশাই কী করতেন, ওই সব কিন্তু এইভাবে লেখার জন্য নয়। বাংলা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট লেখা যায়, টু দ্য পয়েন্ট লেখা তোমাকে শিখতে হবে, যতটুকু প্রয়োজন তোমাকে অবশ্যই সেইটুকু অংশে তোমাকে ব্যবহার করতে হবে। অন্য অবান্তর মানে যেগুলো প্রয়োজন নেই এই প্রশ্ন উত্তরের মধ্যে, তুমি সেইগুলোও যদি নিয়ে আসো তখন কিন্তু তোমার ওটাকে ডিসক্রেডিট হিসেবে গণ্য করা হবে এবং নাম্বার অটোমেটিক্যালি অতিরিক্ত, যেটাকে বলা হয় গোদা বাংলায় ভাঁট গাজানোর জন্য বা ভাঁট বকার জন্য তোমার নাম্বার কিন্তু তখন কমে যাবে, 5-এর জায়গায় 4 হয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। তবে এইগুলোর জন্য আশা করা যায় তোমরা সারা বছর প্র্যাকটিস করেছো, কোন উত্তরের মধ্যে কোন অংশ দিতে হবে, কোন অংশ দেওয়া উচিত নয়, এগুলো কিন্তু মনে, হ্যাঁ তবে উত্তর লিখতে লিখতে আমার একেবারে গোড়ার কিছু কথার প্রয়োজন পড়ছে, সেগুলো কিন্তু আমরা একটা দুটো কথাই লিখতে পারি, কিন্তু তাই বলে তুমি উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্র তুমি সেই ঢালায় লেখা শুরু করছো, একেবারে সেই তপন কি করতো, তপনে কটা গরমের ছুটি ছিল কিনা, এই সমস্ত অবান্তর উত্তর লিখে বেশি বেশি বাড়িয়ে দেওয়ার প্রবণতা উত্তর, এতে কিন্তু তোমার ডিসক্রেডিট হিসেবে গণ্য করা হবে। এগুলো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। এরপরে আমাদের কবিতা থেকে 150টা ওয়ার্ডের একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে, আমাদের লিখতে হয়, দুটোও থাকবে, একটা লিখতে হয় আর কি। এখানে কিন্তু অবশ্যই কিন্তু কবিতার যে কাব্যগ্রন্থ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, দেখো উৎসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উৎস বলে আলাদা পয়েন্ট করলে কিন্তু সেটা বেটার হয়। উৎস বলে তুমি আলাদা পয়েন্ট করলে এটা আলাদা পয়েন্ট, এখানে কোনো বুলেট হবে না, তারপরে তুমি বুলেট দিচ্ছ যদি ভাগ করা প্রশ্ন থাকে। মানে 5 নম্বরের প্রশ্ন অনেক সময় দেখা যায় 1+1+3 এরকম থাকে আর কি, তো তখন তুমি প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তার জন্য তুমি বুলেট ইউজ করছো, কিন্তু উৎসটা সম্পূর্ণ আলাদাভাবে একটা পয়েন্ট করে তোমাকে প্রথমেই লিখতে হবে, তো এরকম করলে কিন্তু বেটার হয়। তো এইগুলো আমাদের কিন্তু একটু মেনটেন করতে হবে। এবং সবসময় তোমরা মনে রাখবে যে যদি ভাগ ভাগ করা প্রশ্ন থাকে যে 1+1+3 এরকম উত্তর লেখার সবসময় চেষ্টা করবে, এতে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। এতে ভাগ করা প্রশ্ন থাকলে কি হয়, আলাদা আলাদা পার্টে নাম্বার পাওয়া যায়, সেই ক্ষেত্রে নাম্বার কমার সম্ভাবনা কম থাকে। এরপর আমাদের পরে প্রশ্ন থাকে প্রবন্ধ থেকে, আমাদের প্রশ্ন থাকে প্রবন্ধ, আমি যেটা বললাম যে দুটো প্রবন্ধ থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন থাকে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন থাকবে 5 নম্বরের, এবং এর সাথেই থাকবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটা প্রশ্ন থাকবে 5 নম্বর। এই দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। অনেকে কি করে যে কারোর বাংলা ভাষায় বিজ্ঞান সহজ লাগে তারা শুধু বাংলা ভাষায় বিজ্ঞান পড়ে, অনেকে হারিয়ে যাওয়া কালিকলম সহজ লাগে তাই তারা শুধু হারিয়ে যাওয়া কালিকলম পড়ে। দেখো বন্ধুরা, মনে রাখতে হবে ভালো স্টুডেন্ট যারা হয় তারা কিন্তু প্রত্যেকটা বিষয় পড়ে, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্রবন্ধ তারা সবই কিন্তু পড়ার চেষ্টা করে। তাই যারা ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু অবশ্যই সবগুলোই পড়ে রাখবে। দেখো মনে রাখতে হবে যে শিক্ষক মহাশয় বা যিনি পরীক্ষক তিনি সবসময় চান তোমার আগে 10টা খাতা সবাই হারিয়ে যাওয়া কালিকলম লিখেছে, যেই তোমার বাংলা ভাষায় বিজ্ঞান দেখবে তখন স্যারের ইমপ্রেশন এমনি একটু উৎফুল্ল হয়ে যায়, মানে তিনি অনেকটাই অন্যরকম মেন্টালিটি তার চলে আসে যে আমি একটু ভিন্ন স্বাদের উত্তর আমরা পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম থেকে সবাই প্রশ্ন উত্তর লেখে, এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটু কম লেখে। তো তুমি যদি ওইটার উত্তরটা ভালোভাবে মোটামুটি লিখতে পারো, নাম্বার তাদের থেকে একটু কদম হলেও তোমার নাম্বার এগিয়ে অবশ্যই থাকবে। নেক্সট আমরা চলে আসবো নাটকের
ব্যাপারে। দেখো নাটকটা কিন্তু যথেষ্ট বড়, নাটকের ক্ষেত্রে আমাদের একটু অ্যালার্ট থেকে উত্তরগুলো লিখতে হয়। বর্তমান ট্রেন্ডিংয়ে যে চলছে, প্রশ্নের যে ট্রেন্ড চলছে, সেখানে দেখা যাচ্ছে যে তথাকথিত নোট বইতে যে লাইনগুলো তুলে প্রশ্ন করা রয়েছে সেই লাইনগুলো না তুলে দিয়ে তার আগে থেকে বা পরের থেকে সেই লাইন তুলে প্রশ্ন করা হচ্ছে। সুতরাং তোমাদেরকে অবশ্যই কিন্তু পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়তে হবে, নাহলে সহজ প্রশ্নের উত্তর তুমি গুলিয়ে বা ভুল মনে করে বা ভুল জায়গার ভাবে উত্তর লিখে তুমি কিন্তু বাড়ি ফিরবে। সুতরাং বাংলার পাঠ্যপুস্তক অবশ্যই তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে যদি 90-এর উপরে তোমার নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে। এরপরে আমরা চলে আসবো যে কোনি থেকে প্রশ্ন থেকে। বন্ধুরা কোনিটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা। তো দেখো কোনি একটা উপন্যাস, এইটা অনেকটাই সুবিধা হয় যদি আমরা একটা সিনেমা রয়েছে, অনেক পুরনো একটা সিনেমা কোনি বলে, তোমরা যদি পারো ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা দেখা যায় আর কি, তোমরা ইউটিউবে পেয়ে যাবে কোনি সিনেমাটা পুরোটা। তো ওই সিনেমাটা দেখে নিলে আমাদের অনেকটাই সুবিধে হয়। এবং তোমাকে না পুরো প্রবন্ধটা পুরো উপন্যাসটা তোমাকে অনেকবার খুঁটিয়ে পড়তে হবে। তোমাকে লাইন শুনে যেন অন্তত এইটুকু আইডিয়া হয় যে এই লাইনটা এক্স্যাক্টলি কোন জায়গায় হতে পারে। ধরে নাও যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় কোনি থেকে, তাহলে এইটুকু যদি তুমি চিনতে পারো যে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি নেওয়া, তাতেই কিন্তু তুমি অনেক সময় অনেকটাই এগিয়ে থাকতে পারবে অন্যদের থেকে। এবং এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোনির প্রত্যেকটা অধ্যায় কমপক্ষে প্রতিদিন এই যে কদিন রয়েছে মাধ্যমিক, প্রায়শই কিন্তু তুমি এটা পড়তে পারো। বা আরেকটা ব্যাপার খুব ভালো হয়, সহায়িকা বইতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক আলোচনা, ছোটো ছোটো আলোচনা করে দেওয়া থাকে। যে কোনো সহায়িকা বইতেই তোমরা এটা পেয়ে যাবে। তোমরা মনে করলে সেই সহায়িকা বইয়ের ওই জিস্টগুলোও কিন্তু মাঝে মাঝে দেখে যেতে পারো, ঝালাই করে যেতে পারো। তবে টেক্সট বই বন্ধুরা তোমাকে কিন্তু পড়তেই হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। এবং এখান থেকে কোনি থেকে খুব একটা ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় না, কিন্তু একটা হয়তো ঘুরিয়ে দেওয়া হতেই পারে। দেখো যে কোনো প্রশ্ন তৈরি করা হয় ভালোদের কথা মাথায় রেখেও করা হয়, খারাপদের কথা মাথায় রেখেও কিন্তু প্রশ্ন করা হয়। সেই জন্য তোমাকে তুমি সব কিছু জলের মতো পেয়ে যাবে, তোমার মনের মতো এরকম কিন্তু নাও হতে পারে। তোমাকে ধরেই নিতে হবে যে প্রশ্ন কঠিন হবে। যদি আমরা কঠিন হিসেবে প্রশ্নটাকে ধরে নিই, তাহলে সহজ উত্তর আসলে কিন্তু আমরা সহজে লিখতে পারি। কিন্তু যদি সহজ ধরে যাও, যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা ঘাবড়ে পড়বো এবং জানা উত্তরও আমাদের তখন ভুল হয়ে যাবে। তাই আমাদের সবসময় এক্সপেক্ট করতে হবে যে আমাদের কঠিন আসবে, তাহলে আমরা সহজ উত্তর সহজেই লিখতে পারবো। তো এরপরে কোনির যেটা ব্যাপার, তোমরা কিন্তু অবশ্যই অধ্যায় ভিত্তিকভাবে ভালো করে ঝালাই করে ভালো করে পড়বে, বারবার পড়বে কোনি। তাহলে কিন্তু অবশ্যই সমস্যার জায়গা হলেও অবশ্যই কিন্তু তোমরা লাভবান হবে। আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও তো যে কোনির যে যে ভীতিটা থাকে, যারা ভালো ছাত্রছাত্রী তারা কিভাবে এই ভয়টা বা ভীতিটা কিভাবে কাটাতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের শিক্ষক মহাশয়রা কোনো রকম অন্য টিপস দিয়ে থাকেন, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। নেক্সট আমরা চলে আসি বঙ্গানুবাদ বলে একটা ব্যাপার থাকে। বন্ধুরা বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবানুবাদ করতে আমাদের মনে রাখতে হবে। অনেকে কি আছে যে যেরকম থাকে লাইন একেবারে, আমরা অ্যাকচুয়ালি এগুলো তো ইংরেজি পাঠের মধ্য দিয়ে আমাদের এই ব্যাপারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। যে আমরা সাধারণত কি করি, ইংরেজি যখন আমরা বই পড়ি আর কি, পাঠ্য বইটা পড়ি বা কাউকে স্যারেদের পড়ে শোনায়, কি করি আমরা একটু ওয়ার্ড পড়ি আর সেগুলো মানে করার চেষ্টা করি যারা ভালো ছাত্রছাত্রী। তো মনে রাখতে হবে বাংলায় এই যে বঙ্গানুবাদ, এটা কিন্তু ভাবানুবাদ, এটা এক্স্যাক্টলি ট্রান্সলেশন নয়। এটা ওই লাইনটা পড়ে তুমি কি বুঝলে সেটা তোমাকে লিখতে হবে। এবং মনে রাখতে হবে বঙ্গানুবাদে কিন্তু একটা ট্রেন্ড থাকে যে জানা বঙ্গানুবাদ কখনোই আসে না, প্রত্যেক বছরে কিন্তু অজানা একটা করে বঙ্গানুবাদ দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায়। সুতরাং তোমরা এইটার ভীতি কাটাতে দেখো, তোমাকে প্রথম কথা ওই লাইনটা পড়ে বুঝতে হবে যে লাইনটার মাধ্যমে কি বোঝানো হতে পারে। অনেক সময় দেখা যায় যা হতে পারে সেটা লিখলে আমি অনেকটাই ধারে কাছে চলে যাই এবং আমাকে নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই মনে রাখতে হবে যে অজানার যেহেতু বঙ্গানুবাদ হয়, তাই তোমরা ফেলে রেখে আসবে না। যতটুকু তোমরা বুঝতে পারছো তোমাদের সাহিত্য মিশিয়ে কিন্তু বঙ্গানুবাদ লেখার চেষ্টা করবে। এবং এরপরে আমরা যদি চলে আসি যে প্রতিবেদন এবং সংলাপে যে জায়গাটা, এটা তোমাদের যার যেটা প্রেফার করো তোমরা, যেটা তোমাদের সহজ মনে হয় তোমরা সেটা লিখবে। দুটোতেই মোটামুটি নাম্বার কিন্তু ক্যারি করা হয়, তবে প্রত্যেকটার ভাষা কিন্তু একটু আলাদা। দেখো সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করলে মোটামুটি সংলাপ তার মধ্যে থেকে চলে আসে। মোটামুটি রক্তদান শিবির বা প্লাস্টিকের ব্যবহার, এই ধরনের কম্পিউটারের ব্যবহার, এই রকম ধরনের আমি কিছু সাজেশান দিয়ে দেবো যদিও।
তো এরকম ধরনের কিছু মানে লিমিটের মধ্যে করলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সংলাপ কমন আসে, বা কমন না আসলে আমাদের মধ্যে লেখার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তবে সংলাপের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই কিন্তু যদি দেখো যে অজানা সংলাপ আসে, আমাদের কিন্তু মনের মধ্যে একটা একটা সম্পূর্ণ পয়েন্ট তৈরি করে নিতে হবে যে এই কথার পর আমি এইটা লিখবো, তারপরে এই কথা আসবে, তারপরে এইটা আসবে, এই কথা আসবে এর পরিপ্রেক্ষিতে, এরকম কিন্তু তোমাদের মনের মধ্যে ভেবে নিতে হবে যদি অজানা আসে। কারণ অনেক সময় দেখা যায় যে তুমি এমনভাবে সংলাপটা শুরু করলে যে 3 লাইনের মধ্যেই তোমার সেই কনক্লুশনে চলে আসলে। সংলাপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, কেউ একজন কোনো কিছুর পক্ষে থাকবে এবং একজন বিপক্ষে থাকবে, মানে প্লাস্টিক ব্যবহার কেউ একটা বলবে ভালো, কেউ একটা বলবে যে খারাপ, লাস্টে উভয়ই বলবে যে হ্যাঁ প্লাস্টিকের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, তাহলে আমাদেরকে অবশ্যই ভালো দিক গ্রহণ করতে হবে, খারাপ দিকটা আমাদের বর্জন করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং এইভাবেই তোমার যদি অজানা সংলাপ আসে সেটাকে তোমার নিজের মনে মনেই কয়েক মিনিটের মধ্যে ফিক্সড করে নিতে হবে যে এইভাবে আমি আমার উত্তরটাকে নিয়ে যাব আস্তে আস্তে কনক্লুশনের দিকে। প্রতিবেদনের ক্ষেত্রে দেখো, প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু ভাষাগত একটা আমাদের বোধ থাকা উচিত। প্রতিবেদনের ভাষা কিন্তু সাধারণ বাংলা যে গল্প কবিতার যে উত্তরগুলো হয় 5 নম্বরের হোক বা 3 নম্বরের হোক তার মতো হয় না। প্রতিবেদনটা কিন্তু সম্পূর্ণ একটু অন্য টাইপের। খুব ভালো হয় যদি আমরা বাংলা সংবাদপত্র পড়তে পারি, বা আরও ভালো হয় যদি যত তুমি প্রতিবেদন প্র্যাকটিস করবে, যত তুমি চর্চা করবে, তত তুমি প্রতিবেদনের ভাষা আয়ত্ত করতে শিখবে, নতুন নতুন ভাষা তুমি কিন্তু ইনক্লুড করতে পারবে। সুতরাং এই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু মনে রাখবে। এইগুলো মনে রাখলে কিন্তু প্রতিবেদন আর সংলাপ নিয়ে খুব একটা সমস্যা হবে না, এবং খুব তাড়াতাড়ি একটা সাজেস্টিভমূলক ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি সেখান থেকে পড়লে অবশ্যই তোমরা কমন পরীক্ষাতে পেয়ে যাবে। নেক্সট আমরা যদি বলি যে এরপরে লাস্ট যে একটা ভয়ের, ঠিক বলবো না, একটা কষ্ট সাপেক্ষ অনেকটা ব্যাপার আর কি, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, মানে যেটা তোমাদের নির্মিতির প্রবন্ধ আর কি, টেক্সচুয়াল প্রবন্ধ না, তোমাদের নির্মিত যে প্রবন্ধ, যেরকম বাংলা ভাষায় মানে বিজ্ঞানের অবদান আর কি, বাঙালি বিজ্ঞান, বিখ্যাত বাঙালি বিজ্ঞানী, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও কুসংস্কার, যেটা আর কি যে প্রবন্ধ আর কি। তো এই প্রবন্ধ এরপরে একদম শেষের দিকে আসে, একদম লাস্ট দাগে এখানে 400টা ওয়ার্ডে আমাদের লিখতে হবে। বন্ধুরা ক্লাস 9-এ তোমরা কিন্তু 300টা ওয়ার্ডের মধ্যে প্রবন্ধ লেখার চেষ্টা করেছে বা তোমাদের নিয়ম ছিল, এখানে কিন্তু আরও 100টা ওয়ার্ড বেড়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কমপক্ষে দেখো মোটামুটি 3টে বাংলার বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন যুক্ত করলে তাও কিন্তু 450টা মতো হচ্ছে আর কি। প্রায় কিন্তু এরকম আমাদের লিখতে হয়। যাদের মোটামুটি ছোট ছোট হাতের লেখা তাদের কিন্তু কমপক্ষে পরীক্ষার যে খাতা তার 3 পৃষ্ঠা তো লিখতেই হবে, 3-3.5 পৃষ্ঠা কিন্তু অবশ্যই লিখতে হবে। এগুলো হাতের লেখা টু হাতের লেখা ভ্যারি করে, যদি যাদের মোটামোটা হাতের লেখা তাদের হয়তো 5-6 পৃষ্ঠাও লিখতে হতে পারে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হয় যে প্রবন্ধটা অবশ্যই কিন্তু স্যারেদের, দেখো আমরা অনেক সময় মনে করি স্যারে হয়তো গুণে দেখতে যাবেন না যে কতগুলো ওয়ার্ড আছে, স্যারের কিন্তু অটোমেটিক একটা কিন্তু ধারণা হয়ে যায় যে এর এই কটার মধ্যে এই ওয়ার্ড থাকতে পারে। সুতরাং স্যারের চোখ ফাঁকি মারা কিন্তু অতটা সহজ নয়, পরীক্ষকের চোখ ফাঁকি মারা কিন্তু অতটা সহজ নয়। তাই অবশ্যই প্রবন্ধ লেখার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে একটু পরিমাণ কিন্তু তোমাকে অবশ্যই বেশি করে লিখতে হবে। অবশ্যই প্রবন্ধ কোটেশান ব্যবহার করতে হবে, এখানে কোনো একটা কবির কোটেশান, কোনো কবিতার কোটেশান শুরু করতে হবে, শেষ করতে হবে, এগুলো করলে ভালো হয়। তোমাকে অবশ্যই কিন্তু ভূমিকা এবং উপসংহারের মাঝখানে কমপক্ষে 5-6টা পয়েন্ট, টোটাল 7-8টা পয়েন্ট কিন্তু তোমাকে লিখতেই হবে, তাহলে অবশ্যই তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। প্রবন্ধের মধ্যে অনেকের রীতি রয়েছে যে সহজ কিছু খেলো ভাষায় কিছু উত্তর লিখে দিলে হয়তো বেশি বেশি নাম্বার, অনেকে বলে যে আমি 10 পৃষ্ঠা প্রবন্ধ লিখেছি কিন্তু আমি নাম্বার পাইনি। দেখো বন্ধুরা, প্রবন্ধের মধ্যে কিন্তু তোমার তথ্যবহুল একটা প্রবন্ধ উত্তর তোমাকে লিখতে হবে। বিজ্ঞান ও কুসংস্কার তুমি লিখছো, এখানে তুমি সব কিছু উপরে উপরে বলে দিচ্ছি এরকম বললে তো হবে না। তোমার কুসংস্কার মূলক কী কী ঘটনা আদিতে ঘটেছে, বর্তমানে কি কি রয়েছে, ভবিষ্যতে কোনগুলো থাকতে পারে, কিভাবে আমরা তার থেকে বেরিয়ে আসতে পারবো, এই টোটাল ব্যাপারটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ পরীক্ষক তোমার উত্তরের মধ্যে যেন নতুনত্ব কিছু খুঁজে পান। এইগুলো করলেই কিন্তু অবশ্যই তুমি অনেকটাই সবার থেকে এগিয়ে থাকবে। এবং আলটিমেটলি কাটাকাটির সময় অনেক একটা প্রবণতা থাকে যে একেবারে ঘিজিমিজি, মানে একেবারে ঘিঞ্জি করে সেটা দাগিয়ে দেয়। বন্ধুরা এটা একদমই করবে না। কাটাকাটির সময় একটা লাইন দিয়ে তুমি কেটে দেবে। এর ফলে কি হয় দেখো, অনেকে প্রশ্ন করে যে এর ফলে কি হয়। এর ফলে কি হয়, উত্তরটা তোমার যখন স্যার এই পৃষ্ঠাটা তোমার উত্তরের যে পৃষ্ঠাটা আছে সেটা যখন তিনি খুলছেন, কাটাটা কিন্তু চোখে পড়বে না। যখন স্যার খুঁটিয়ে ওটা পড়ছেন তখনই গিয়ে বলবেন ও আচ্ছা এখানে কাটা রয়েছে, এটা বাদ। যখন তুমি ঘিজিমিজি করবে 5টা জায়গায় খাতার মধ্যে, স্যারের সঙ্গে সঙ্গে চোখ ওখানেই যাবে,
কারণ ওটাতে ঘিজিমিজি করা রয়েছে, পয়েন্ট করা রয়েছে পয়েন্টের মতো, সেই জন্য কিন্তু নাম্বার তখন অটোমেটিক্যালি কমে যাবে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যদি তুমি মেনটেন করতে চাও অবশ্যই কিন্তু একটা দাগ দিয়ে কাটলে বেটার হয়। তো পয়েন্টগুলো কিন্তু তোমার অন্য কালি দিয়ে করতে হবে, কোটেশনগুলো অন্য কালি দিয়ে লিখতে হবে। তো ভালো হয় এমসিকিউ যখন লিখছো তখন এমনি প্রশ্ন থেকে যে অংশটা সেটা তুমি এমনি কালিতে লিখলে, উত্তরটা অন্য কালি দিয়ে লিখলে, এগুলো কিন্তু করলে কিন্তু বেশি নাম্বার পাওয়া যেতে পারে। এবং আশা করছি এইগুলো মোটামুটি যদি তুমি মেনটেন করো, পরীক্ষক অবশ্যই খুশি হবেন। 100-এ 100 পাওয়া কিন্তু খুব একটা অসম্ভব কিছু ব্যাপার না, এই ব্যাপারগুলো মেনটেন যদি তুমি করতে পারো। তো ঠিক আছে, আরও নতুন নতুন টিপসের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। আশা করছি এবার কন্টিনিউ আমি পরপর ভিডিও দিতে পারবো কোনো রকম অসুবিধা ছাড়াই। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। অবশ্যই যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে, এবং এই এরকম ভিডিও অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু তোমার শেয়ার থেকে উপকৃত হতে পারে, যেহেতু পরীক্ষা আসন্ন, এখন আর দেরি কোনো জায়গা নেই। তো ভালো করে পড়াশুনো করো সবাই, পড়াশুনো কিন্তু একেবারেই কমিও না, কষ্ট হবে পড়াশুনো করতে, কষ্টের মধ্য দিয়ে কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।